আজকের এই আলোচনা কিন্তু কোনো নির্বাচনে কে জিতবে বা হারবে সেই ভবিষ্যৎবাণী করার জন্য নয়। এর আসল উদ্দেশ্য হল ডেটা আর কাজের ভিত্তিতে গভর্নেন্স বা শাসন ব্যবস্থাকে বোঝা এবং ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট দিশা তৈরি করা। চলুন আজ আমরা একটা নির্দিষ্ট জায়গার দিকে নজর দিই, ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্র। এটাকে আমরা একটা কেস স্টাডি হিসেবে দেখব, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে জনগণ আর তাদের নেতাদের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আর এইটাই হলো আমাদের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন। আমরা পুরো বিষয়টাকে একজন রাজনীতিক ডাক্তারের চোখ দিয়ে দেখব, মানে শুধু ওপর না দেখে সমস্যার একেবারে গভীরে গিয়ে তার কারণ এবং প্রতিকার খোঁজার চেষ্টা করব। তো আমরা কিভাবে এগোব? এই হলো আমাদের একটা রোডম্যাপ। এই ধাপগুলো ধরেই আমরা ফটিকরায়ের মাটির বাস্তব পরিস্থিতি থেকে শুরু করে ভবিষ্যতের একটা রূপরেখা পর্যন্ত আঁকার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। যে কোনো রোগ নির্ণয়ের আগে তার লক্ষণগুলো বোঝাটা খুব জরুরি। তাই প্রথমেই আমরা এই বিধানসভা কেন্দ্রের আর্থসামাজিক অবস্থাটা একটু বুঝে নিই। মানে এখানকার মাটি, মানুষ আর তাদের প্রতিদিনের জীবনযুদ্ধটা ঠিক কেমন। দেখুন, এখানকার অর্থনীতিটা প্রায় পুরোটাই কৃষির ওপর দাঁড়িয়ে। জনসংখ্যার একটা বিশাল অংশ, প্রায় 42% সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। আর যদি আরও গভীরে যাই, তাহলে দেখব এই কৃষকদের মধ্যে প্রায় 96%ই কিন্তু ক্ষুদ্র বা প্রান্তিক চাষি। তার মানে এখানকার মানুষের ভালো মন্দ, আয় রোজগার সবকিছুই মাটির সাথেই বাঁধা। এই কেন্দ্রটা কিন্তু তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। এর একটা বিশেষ গুরুত্ব আছে। এর মানে হল এখানকার রাজনীতিতে এই সম্প্রদায়ের নির্দিষ্ট চাহিদা, সমস্যা আর আকাঙ্ক্ষার কথা শুনতেই হবে। এটাকে উপেক্ষা করা যাবে না। এখানকার মূল সমস্যাটা হলো একটা চক্রের মতো। সেচের পর্যাপ্ত ব্যবস্থা নেই, তাই ফলন কম হয়, আয়ও কমে। তার উপর সরকারে ভর্তুকির অভাব। আর এই সব কিছুর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ছে তরুণ প্রজন্মের ওপর। কাজ নেই, তাই বেকারত্ব বাড়ছে, যা থেকে পরিবারে আর সমাজে একটা চাপা অসন্তোষ তৈরি হচ্ছে। তো মাটির বাস্তব অবস্থাটা তো বুঝলাম, এবার চলুন কিছু নক্কর তথ্যের দিকে তাকাই। 2023 সালের ভোটের সংখ্যাগুলো কিন্তু শুধু কয়েকটা অঙ্ক নয়, এগুলো হলো এই কেন্দ্রের ভাইটাল সাইন্স, যা একটা গভীর সমস্যার দিকেই ইঙ্গিত করছে। 5112 এই সংখ্যাটা কি? এটা হলো জয়ের ব্যবধান। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা ভোটারদের তরফ থেকে পাঠানো একটা খুব জোরালো আর স্পষ্ট সংকেত। কোনো রাজনৈতিক দলেরই এটা উপেক্ষা করা উচিত নয়। ভোটের ভাগটা যদি দেখেন, তাহলে বিজয়ী আর দ্বিতীয় প্রার্থীর মধ্যে তফাতটা প্রায় 13%রও বেশি। এত বড় একটা ব্যবধান কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা হতে পারে না। এর পেছনের কারণগুলো আমাদের আরও ভালোভাবে খুঁজতে হবে। যদি আমরা একটু ভাবি ভোটারদের মূল অভিযোগগুলো কি ছিল, তাহলে 3টে জিনিস সবার আগে উঠে আসে। 1, চাষ করে ঠিকমতো দাম না পাওয়া। 2, ছেলেমেয়েদের জন্য কাজ না থাকা। আর 3, লাগাম ছাড়া জিনিসপত্রের দাম। এই প্রতিদিনের সমস্যাগুলোই কিন্তু ভোটের ফল ঠিক করে দিয়েছে। আমরা তো দেখলাম কি হয়েছে, এবার বোঝার চেষ্টা করতে হবে কেন হলো। আমরা এখানে কোনো ব্যক্তি বা প্রার্থীকে নিয়ে কথা বলবো না, বরং সে সিস্টেম বা ব্যবস্থার দিকে তাকাবো যা এই ফলাফলটা তৈরি করেছে। যেমন ধরুন সিপিআইএম প্রার্থী সুব্রত দাসের কথা। পেশায় তিনি একজন কৃষক, একেবারে মাটির মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। কিন্তু প্রশ্নটা হলো, একজন সৎ প্রার্থী থাকা সত্ত্বেও সিস্টেমটা কেন তাকে সমর্থন যোগাতে পারল না? এই ফলাফলটা আসলে একটা সিস্টেমের ব্যর্থতা। একদিকে ছিল একটা দেশজুড়া রাজনৈতিক হাওয়া আর উন্নয়নের বড় প্রতিশ্রুতি, আর অন্যদিকে ছিল ফটিকরায়ের মানুষের পেটের জ্বালা, দৈনন্দিন সমস্যা। যখন কোনো রাজনৈতিক ব্যবস্থা মানুষের এই ছোট ছোট সমস্যাগুলো মেটাতে পারে না, তখন বড় প্রতিশ্রুতিগুলোই বেশি প্রভাবশালী হয়ে ওঠে। আমাদের সাংবিধানিক মূল্যবোধ একটা খুব জরুরি কথা বলে। একটা ভোট, সেটা শুধু একটা বোতাম টেপা নয়, ওটা হলো একজন নাগরিকের সারা জীবনের অভিজ্ঞতার প্রকাশ। সেই ভাষণটাকে সম্মান দিয়ে শোনা আর তার ভিত্তিতে দায়িত্ব নিয়ে কাজ করা, এটাই তো জনপ্রতিনিধিদের আসল কর্তব্য। এটাই মানুষের মর্যাদার প্রতি প্রকৃত সম্মান। আচ্ছা, এই যে একটা বড় পরিবর্তন হলো, এটা কি হুট করে একদিনে হয়ে গেল, নাকি এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফটিকরায়ের রাজনৈতিক ইতিহাসের দিকে একবার তাকাতে হবে। ভাবুন একবার, 1993 থেকে 2013, টানা 20 বছর, মানে 5টা বিধানসভা নির্বাচন, এই কেন্দ্রটা ছিল সিপিআইএমের একটা দুর্গর মতো। 2018 সালে প্রথমবার সেই দুর্গে ফাটল ধরে, আর 2023-এর ফল সেই পরিবর্তনটাকেই যেন পাকা করে দিল। এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এটাই যে মানুষের আনুগত্যের একটা সীমা থাকে। যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকার যন্ত্রণাটা পরিবর্তনের ঝুঁকির চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখনই মানুষ বদল চায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
এটা একটা মৌলিক রাজনৈতিক পরিবর্তন। বেশ, রোগ নির্ণয় তো হল, এবার চিকিৎসার পালা। আলোচনার এই পর্বে আমরা সমাধানের দিকে এগোব। এটাকে বলা যেতে পারে একটা ট্রিটমেন্ট প্ল্যান, একটা 5 বছরের কার্যকর রূপরেখা, যা দিয়ে যে কোনো নেতা মানুষের হারানো বিশ্বাস ফিরে পেতে পারেন। 2028-এর পথে এগোতে হলে মূলত 4টে ধাপ পেরোতে হবে। 1. মানুষের কথা মন দিয়ে শোনা। 2. সমস্যাগুলোর একটা ম্যাপ তৈরি করা। 3. সমাধানের পথ বের করা। আর 4. কাজের প্রমাণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রথম ধাপ, গভীর শ্রবণ। এর মানে কিন্তু শুধু ভোট চাইতে যাওয়া নয়, এর আসল মানে হল প্রত্যেকটা স্থানীয় সমস্যাকে নিখুঁতভাবে বোঝা। সেটা একটা ভাঙা জলের কল হতে পারে বা কোনো পরিবারের রেশন কার্ড না পাওয়ার সমস্যা। সবকিছুকে অত্যন্ত মনোযোগ সহকারে শোনা আর নথিভুক্ত করা। দ্বিতীয় ধাপ হল অভিযোগ ম্যাপিং। সোজা কথায়, মানুষের কষ্টের বিচ্ছিন্ন গল্পগুলোকে একটা ডেটাবেসে সাজিয়ে নেওয়া। এটা অনেকটা সেই এলাকার একটা দুঃখের মানচিত্র বানানোর মতো। এই ম্যাপটা পরিষ্কার দেখিয়ে দেয় কোন অঞ্চলে কোন সমস্যাটার উপর সবার আগে নজর দেওয়া দরকার। কিন্তু মানুষের কথা শোনার আগে তাদের বিশ্বাস অর্জন করতে হয়। ভারতের নতুন ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন বা ডিপিডিপি আমাদের সেই নৈতিক রাস্তাটা দেখিয়ে দেয়। এই আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য কেবল তাদের অনুমতি নিয়ে এবং শুধুমাত্র তাদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত, অন্য কোনো রাজনৈতিক কারণে নয়। আর শেষ দুটো ধাপ হল সমাধান এবং তার প্রমাণ। এর মানে একজন দক্ষ সমস্যা সমাধানকারী হয়ে ওঠা, দলের কর্মীদের শুধু রাজনৈতিক স্লোগান না দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার একটা বাহিনীতে পরিণত করা, আর ছোট ছোট কাজগুলো করে তার খবরটা মানুষের কাছে পৌঁছে দিয়ে ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলা। কারণ বিশ্বাসই হল রাজনীতির আসল মুদ্রা। আমরা আমাদের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। এই পুরো রূপরেখাটা থেকে একটা বড় ছবি উঠে আসছে, আর তার সাথে একটা চূড়ান্ত সতর্কবার্তাও। প্রশ্নটা খুব সোজা এবং মৌলিক। আগামী দিনের নীতি বা ইশতেহার কি কোনো বন্ধ ঘরে বসে কয়েকজন নেতা ঠিক করবেন, নাকি ফটিক রায়ের গ্রামের ধুলোমাখা পথ থেকে মানুষের মুখ থেকে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে লেখা হবে? দেখুন, মানুষের কাছ থেকে আসা স্পষ্ট সংকেত উপেক্ষা করার পরিণাম কিন্তু ভালো হয় না। তাই রাস্তাটা খুব পরিষ্কার। হয় পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে মানুষের সেবা করুন, না হলে সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় হারিয়ে যান। রাজনীতির আসল লক্ষ্যটা ক্ষমতা দখল করা নয়, বরং মানুষের বিশ্বাস অর্জন করা। আর আসল সাফল্য কত ভোটে জিতলেন তাতে মাপা হয় না, মাপা হয় কতগুলো মানুষের জীবন একটু ভালো হলো তার উপর। এটাই হলো রাজনীতির ঊর্ধ্বে এক বৃহত্তর উদ্দেশ্য। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 0800 402 041602 নম্বরে ফোন